আসসালামু আলাইকুম। সেই কথিত সাংবাদিক মিথিলা ফারজানাকে নিশ্চয়ই আমাদের ভুলে যাওয়ার কথা নয়, যিনি আওয়ামী লীগ সরকারের পক্ষে দালালিতে পারদর্শিতার পুরস্কার হিসেবে আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে গত বছর 8 নভেম্বর কানাডাতে বাংলাদেশ হাই কমিশনে কনসিলার পদে নিয়োগ পেয়েছিলেন উপসচিব পদমর্যাদায়। তার কি এমন বিশেষ যোগ্যতা ছিল যে তাকে এই পদে নিয়োগ দিতে হবে? শুধুমাত্র ন্যাক্কারজনকভাবে, নগ্নভাবে দালালি করার কারণেই তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। যাই হোক, সেই মিথিলা ফারজানা নিখোঁজ রয়েছেন কানাডা থেকে। কানাডাতে প্রবাস জীবনেও তাকে কেন আত্মগোপনে যেতে হয়, কেন তিনি নিখোঁজ থাকেন, সে বিষয়ে পরে আসছি। এই মিথিলা ফারজানা এতটাই সচেতন যে শেখ হাসিনা পালিয়ে গেলেন 5 আগস্ট, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো 8 আগস্ট, কিন্তু 5 আগস্ট রাতেই তিনি কানাডা হাই কমিশনের সশরীরে উপস্থিত হয়ে তার নিজের, তার স্বামীর এবং সন্তানের নামে ইস্যু থাকা যে কূটনৈতিক পাসপোর্ট সেগুলো বাতিলের জন্য আবেদন জানিয়েছিলেন। তার কারণ তিনি তো অন্য কারোর মতো অতটা বোকা নন। যেমন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, নানান ধরনের অপরাধের সঙ্গে জড়িত, তারা আগে থেকেই বুঝতে পেরে আত্মগোপনে চলে গেছেন জনরোষের ভয়ে, গণরোষের ভয়ে, গণপিটুনির ভয়ে। ঠিক এই মিথিলা ফারজানাও জানতেন যে শেখ হাসিনা যখন পালিয়ে গেছেন তখন আর রক্ষা নাই। যেই মানুষেরাই সরকার গঠন করুক বা যে দলই ক্ষমতায় আসুক, যেভাবে হোক, তাতে তার চাকরি থাকার কোনো ন্যূনতম কোনো কারণ নেই। এই কারণে তিনি আগে থেকেই নিজেদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন জানালেন। যদিও 8 তারিখ রাতে, 8 আগস্ট রাতেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরপরই মিথিলা ফারজানাদের মতন যারা এরকম ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন, তাদের সব ধরনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এবং 14 আগস্ট ইস্যু করা হয় এই ধরনের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার। তো মিথিলা ফারজানা 5 আগস্টেই তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিলের আবেদন জানিয়েছেন। এবং আমরা তো এটুকু জানি যে বিদেশে কর্মরত সময় সাধারণ পাসপোর্ট সক্রিয় থাকাকালীন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যদি বাতিল করতে হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সশরীরে হাজির হতে হয়। এই জন্য মিথিলা ফারজানা আর দেরি করতে চাননি। কিন্তু এই যে মিথিলা ফারজানা নিখোঁজ হলেন, কানাডা হাই কমিশন জানিয়েছে যে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণটা কি? একইভাবে তিনি জানতেন যে হয় তাকে গণপিটুনির শিকার হতে হবে, জনরোষের শিকার হতে হবে, অথবা সরকার এমন কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে যে তাকে বাংলাদেশে ব্যাক করতে হবে এবং যেমন নানান পর্যায়ে নানান বিভিন্ন জনের বিরুদ্ধে মামলা হচ্ছে, সে ধরনের মামলার শিকার হতে পারে। এই কারণে তিনি আত্মগোপনে চলে গেছেন, খুব স্বাভাবিকভাবে চোখ বন্ধ করে বলে দেওয়া যেতে পারে। কিন্তু এ কথাও আমরা একেবারে তাদের মতো অন্তত এক পেশে আলোচনা করতে চাই না। সেখান থেকে কেউ তাকে আটক করে নিয়ে গেছে বা তুলে নিয়ে গেছে বা তার কি বিশেষ কোনো ক্ষতি হয়েছে, ক্ষতির শিকার হয়েছেন, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটি সরকারের উচিত, অন্তত কানাডা হাই কমিশনে যারা আছেন তার খোঁজ বা সন্ধান করা উচিত, এটুকু আমাদেরকে বলতেই হবে। কারণ আমরা চাই না যে কারণ মানবাধিকার কোনোভাবে লঙ্ঘিত হোক, তবে সেই সম্ভাবনা খুবই কম। এটুকু মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে যে নেতিবাচক যে কোনো সিদ্ধান্ত, যে কোনো চিন্তাভাবনা থেকেই মিথিলা ফারজানা তার পরিবার সহ আত্মগোপনে আছেন, মোটামুটি এটুকু বলা যেতে পারে। মিথিলা ফারজানা কেন আত্মগোপনে যান? সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতার নামে দালালি করেছেন, নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন। তিনি যে শুধুমাত্র বাংলাদেশ হাই কমিশনে একটা চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন উপসচিব পদমর্যাদায় তা নয়, খোঁজ নিয়ে দেখুন কত ধরনের সুযোগ সুবিধা এর আগে পেয়েছে। 15 বছরে কম সুযোগ সুবিধা পাননি। প্লট থেকে শুরু করে বিদেশ যাত্রা থেকে শুরু করে নানান ধরনের সুযোগ সুবিধা। এবং এক্ষেত্রে আমি একটি উদাহরণ টানতে চাই। এই যে মিথিলা ফারজানাদের মতো মানুষরা আগে থেকেই
নিজেদেরকে সেফ জোনে রাখার জন্য নানান ধরনের উদ্যোগ নিয়েছেন। আবার এর বিপরীতেও আলাদা ধরনের কিছু মানুষ, সচেতন মানুষ আছেন, যারা আওয়ামী লীগ করেও, আওয়ামী লীগের মন্ত্রী এমপি থেকেও তারা কোথাও পালাননি। যেমন আওয়ামী লীগ সরকারের সাবেক দুইবারের মন্ত্রী এম এ মান্নান, সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং সাবেক অর্থ প্রতিমন্ত্রী, তিনি তো পালাননি। তিনি তো তার এলাকাতেই রয়েছেন, মানুষের সাথে মিশছেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। তারা আত্মবিশ্বাসী, তারা জানেন যে আওয়ামী লীগ হয়তো করেছেন, আওয়ামী লীগ করাটা তো কোনো অপরাধ ছিল না, কিন্তু তারা এমন কোনো ধরনের দুর্নীতি করেননি, এমন কোনো ধরনের গণবিরোধী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করেননি যাতে তাদেরকে পালাতে হবে, জনগণ তাদের উপরে বিক্ষুব্ধ থাকবে। মিথিলা ফারজানারা পালিয়েছেন, তাদের পালানোরই কথা। তারা শুধু গণবিরোধী, গণমাধ্যম বিরোধী, রাষ্ট্রবিরোধী এই ধরনের শুধু কাজ করেননি, মানবতা বিরোধী নানান ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। এবং আমি মনে করি গণবিরোধী বা গণমাধ্যম বিরোধী হিসেবে যেসব কথিত সাংবাদিক কাজ করেছেন, আমার দৃষ্টিতে এটা অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, আমার দৃষ্টিতে আমি মনে করি তারা মানবতা বিরোধী অপরাধের চেয়ে কম কিছু করেননি। তার কারণ একজন সাংবাদিক, একজন ভালো সাংবাদিক যেমন মুহূর্তেই তার যে কোনো রিপোর্টিং এর কারণে লক্ষ কোটি মানুষের উপকার ঘটাতে পারেন, তেমনি একজন হলুদ সাংবাদিক কারণে পুরো রাষ্ট্রই ভেঙে পড়তে পারে, রাষ্ট্র কাঠামোই ধূলিসাৎ হয়ে যেতে পারে। গণমাধ্যম কিন্তু রাষ্ট্রের ফোর্থ স্টেট বলা হয়। একটা স্তম্ভ যদি ভেঙে পড়ে, বাকি তিনটি স্তম্ভের উপরে কোনো কাঠামো তো টিকে থাকতে পারে না। অতএব এই গণমাধ্যম ধ্বংসের জন্য যারা দায়ী, আমার কাছে অন্তত তাদের চেয়ে গণশত্রু খুব কম আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।